দোস্ত, র অ্যালার্ট! বাংলাদেশে হঠাৎ কেন বাড়ছে ভারত বিরোধী সুর? কারা নেপথ্যে? বন্ধুরা, এটা এটা কি সাধারণ জনরোষ, নাকি পরিকল্পিতভাবে তৈরি করা একটা পরিবেশ? এই মুহূর্তে যখন দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্স দ্রুত বদলাচ্ছে, ঠিক তখনই বাংলাদেশে ভারত বিরোধী কথাবার্তা, স্লোগান আর ন্যারেটিভ সবকিছু একসাথে কেন জোরালো হচ্ছে? এর পেছনে কি শুধুই অভ্যন্তরীণ রাজনীতি, নাকি আছে বিদেশি শক্তির নীরব ইন্ধন? আজকের এই ভিডিওতে আমরা আবেগ নয়, তথ্য আর বাস্তবতা দিয়ে বোঝার চেষ্টা করব কারা নেপথ্যে আছে আর এর প্রভাব ভারত বাংলাদেশ সম্পর্কের উপর কোথায় গিয়ে দাঁড়াতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই বিষয়টা যতটা সরল মনে হচ্ছে আসলে ততটা নয়। নমস্কার, আমি উত্তম, আপনারা দেখছেন উত্তম রিয়াকশন। সুজিত দেবনাথ ইউটিউব চ্যানেলের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওর টাইটেল হচ্ছে র অ্যালার্ট, বাংলাদেশে ভারত বিরোধিতা কেন বাড়ছে? পেছনে কি চীন, পাকিস্তান, আমেরিকা? বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে বাংলাদেশে যে ভারত বিরোধী স্লোগান, পোস্টার আর হুমকি শোনা যাচ্ছে, সেটা কি হঠাৎ করে তৈরি হওয়া কোনো জনরোষ, নাকি এটা একেবারে পরিকল্পিত কোনো ন্যারেটিভ যা বাংলাদেশের নির্বাচনের ঠিক আগে ইচ্ছাকৃতভাবে উস্কে দেওয়া হচ্ছে, নাকি এর পেছনে রয়েছে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র? কেন বলছি কথা? কারণ বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভারত বিরোধী বক্তব্য শুধু রাজনৈতিক মঞ্চেই নয়, সোশ্যাল মিডিয়া, রাস্তাঘাট, এমনকি প্রভাবশালী মহলের কথাবার্তায় পর্যন্ত অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে এখন এই প্রবণতাকে র কিন্তু মোটেও আভ্যন্তরীণ রাজনীতি বলে দেখছে না। তাই প্রশ্ন হলো, এই ভারত বিরোধী ন্যারেটিভের পেছনে কারা রয়েছে? এর পেছনে কি পাকিস্তানের পুরনো হাইব্রিড যুদ্ধের কৌশল কাজ করছে, নাকি চীন তার স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট আর সামরিক স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে, নাকি দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব ধরে রাখতে নীরবে এই পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে আমেরিকা? তাই আজকের এই ভিডিওটাতে আমরা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতা, গোয়েন্দা পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক কৌশলের ভিত্তিতে বিশ্লেষণ করব বাংলাদেশে ভারত বিরোধিতা কেন বাড়ছে, র কি করছে, আর এই পুরো খেলায় চীন, পাকিস্তান, আমেরিকা আসলে কোন গোপন উদ্দেশ্য নিয়ে সামনে এগোচ্ছে। যেহেতু ভিডিওটা ভীষণ সিরিয়াস এবং গভীর টপিক নিয়ে, তাই অনুরোধ করব শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো চলুন শুরু করি আজকের এই গভীর বিশ্লেষণ। দেখুন, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি একটা গভীর অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। 2026-এর 12ই ফেব্রুয়ারি দেশটির নির্বাচন। ক্ষমতার ভারসাম্য এখনও স্থির নয়, জোট এবং মিত্রতা বারবার বদলাচ্ছে। আর তাই নতুন এই রাজনৈতিক লড়াইয়ে বাংলাদেশের রাজনৈতিক দলের প্রায় 70% বেশি নেতা, নেত্রী এবং কর্মী জনগণের কাছে নিজেদের গ্রহণযোগ্য প্রমাণ করবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আর এই অবস্থায় বাংলাদেশ জুড়ে
ধীরে ধীরে একটা প্রধান মাদার ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, সেটা হলো ভারত বিরোধিতা। এটি এখন কার্যত একটা স্বাভাবিক এবং সহজ হাতিয়ারে পরিণত হয়েছে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে শেখ হাসিনার বিষয়টা। শেখ হাসিনাকে র্যালি পয়েন্ট হিসাবে ব্যবহার করে বারবার বলা হচ্ছে ভারত যেহেতু তাকে আশ্রয় দিয়েছে, তাই গত বছরের তথাকথিত বিপ্লব বা আন্দোলন এখনও অসম্পূর্ণ রয়েছে। আর এই প্রেক্ষাপটে আজকের প্রজন্মের নতুন নেতাদের কাছে নিজেকে নেতা হিসাবে প্রতিষ্ঠিত করার একটা শর্টকাটে পরিণত হয়েছে এই অন্ধ ভারত বিরোধিতা। এখন এই প্রেক্ষাপটে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি এর একজন নেতা হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি পরপর দুটি বক্তব্য দিয়েছেন, যেগুলো ভারতের দৃষ্টিতে অত্যন্ত সংবেদনশীল। প্রথমত, তিনি প্রকাশ্যে বলেছেন বাংলাদেশ এমন এমন সব বিচ্ছিন্নতাবাদী শক্তিকে আশ্রয় দিতে পারে যাতে ভারত বিপদে পড়ে যাবে। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে। দ্বিতীয়ত, তিনি দাবি করেছেন বাংলাদেশের হাতে এমন কিছু ক্ষমতা রয়েছে যার মাধ্যমে ভারতের 7 সিস্টারকে চাইলেই তারা আলাদা করে দিতে পারে। যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে। এখন ভারতের সাধারণ জনগণ কেউই এটাকে সিরিয়াসলি নিচ্ছে না, কারণ বাস্তব সত্যিটা হলো বাংলাদেশের সামরিক, কৌশলগত কিংবা ভৌগোলিক কোনো ক্ষমতাই নেই যার মাধ্যমে তারা শিলিগুড়ি করিডোরে বাস্তবে কোনো প্রভাব ফেলতে পারে। ওই অঞ্চলটিতে ভারতের একাধিক সেনা ডিভিশন, বিএসএফ, প্যারামিলিটারি ফোর্স মোতায়েন রয়েছে। উপরন্তু নর্থ ইস্টে বর্তমানে ভারতের সড়ক, রেল, বিমান যোগাযোগকে কিন্তু বহুমুখী করা হয়েছে। অর্থাৎ বাস্তবে বাংলাদেশের নেতারা নিজেরাও খুব ভালো করেই জানে যে তারা কিছু করতে পারবে না, এগুলো শুধু মুখের বুলি। তাই প্রশ্ন হলো, সব যখন জানে তাহলে বাংলাদেশ এই ধরনের কথা কেন বলছে? আসলে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনের ঠিক আগে এই ধরনের বক্তব্য সাধারণত ঘরোয়া রাজনৈতিক লাভের জন্য দেওয়া হয়। ন্যাশনাল সিটিজেন পার্টি এই বক্তব্যগুলোর মাধ্যমে মূলত নিজেদের ভোট ব্যাংকে একটা বার্তা দিতে চাইছে যে আমাদেরকে ভোট দিন, আমরা ক্ষমতায় এলে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবো। অর্থাৎ ভারত বিরোধী অবস্থানকে তারা নিজেদের রাজনৈতিক বৈধতা এবং জনপ্রিয়তার শর্টকাট হিসাবে ব্যবহার করতে চাইছে। পরিসংখ্যান বলছে বাংলাদেশে 18 থেকে 35 বছর বয়সী ভোটারের সংখ্যা মোট ভোটারের প্রায় 45%। এই তরুণ ভোটারদের বড় অংশ সোশ্যাল মিডিয়া নির্ভর, আবেগপ্রবণ এবং উগ্র জাতীয়তাবাদে সহজেই আকৃষ্ট হয়। নির্বাচনের সময় ভারত বিরোধী কঠোর ভাষা ব্যবহার করলে এই অংশের মধ্যে দ্রুত গ্রহণযোগ্যতা তৈরি হবে। এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো খুব ভালোভাবেই বুঝে গিয়েছে। অতএব কে কত বড় ভারত বিরোধী ভাষণ দেবে সেটা নিয়ে এখন নিজেদের মধ্যে প্রতিযোগিতা চলছে। তবে বাংলাদেশে যখন এই ধরনের বক্তব্য উঠে আসে তখন তা শুধু দেশটির নির্বাচনী রাজনীতিরই কিন্তু অংশ থাকে না, বরং বৃহত্তর আঞ্চলিক ভূরাজনীতির অংশ হয়ে ওঠে। আর তাই বিষয়টিকে শুধুমাত্র বক্তব্য হিসাবে নয়, বরং একটা মাল্টি লেয়ার্ড স্ট্র্যাটেজিক সিগন্যাল হিসাবে দেখছে। বাংলাদেশকে নিয়ে পাকিস্তান, চীন এবং যুক্তরাষ্ট্র কি ভাবছে, সেটাকে বিশ্লেষণ করে দেখছে। তাই চলুন প্রথমে বুঝি বাংলাদেশের আজকালকার এই গরম গরম বক্তব্যগুলোকে চীন ঠিক কিভাবে কভার করছে। দেখুন, চীন দীর্ঘ সময় ধরে বাংলাদেশে ব্যাপকভাবে পরিকাঠামো তৈরি করে আসছে। বাংলাদেশের সরকারি হিসেব অনুযায়ী গত 1 দশকে বাংলাদেশে চীনের মোট বিনিয়োগ এবং ঋণ প্রকল্পের পরিমাণ হলো 25 থেকে 30 বিলিয়ন ডলারের বেশি। যেমন পদ্মা সেতু প্রকল্প, পায়রা বন্দর, কর্ণফুলী টানেল, উত্তরাঞ্চলের একাধিক হাইওয়ে ও রেল করিডর, এই সবকটি প্রকল্প চীনের দ্বারা ফান্ডেড। এখন কাগজে কলমে এই সবকটা প্রকল্প বেসামরিক পরিকাঠামো মনে হলেও বাস্তবে এগুলোর ম্যাক্সিমামই কিন্তু ডুয়াল ইউজড ইনফ্রাস্ট্রাকচার বলতে বোঝায় এগুলো স্বাভাবিক সময়ে বাণিজ্য এবং নাগরিকদের ব্যবহারের জন্য তৈরি হয়েছে, কিন্তু বিশেষ সময়ে খুব অল্প সময়ের মধ্যে এই ইনফ্রাস্ট্রাকচারকে
সামরিক কাজে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারে রূপান্তর করা যাবে। চীন বহুবার এরকমের রূপান্তর করেওছে, যেমন শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, পাকিস্তানের গোয়াদাদর বন্দর কিংবা আফ্রিকার জিবুতি বন্দর। প্রাথমিকভাবে চীনের বাণিজ্যিক প্রকল্প শুরু হলেও পরবর্তীতে সব ক্ষেত্রেই কিন্তু চীন এগুলোকে মিলিটারি পারপাস বা সামরিক কাজে ব্যবহার করেছে। বাংলাদেশেও চীন যে এখন সেই একই মডেলকে অনুসরণ করছে, এটা ভারতের স্ট্র্যাটেজিক অ্যানালিস্টদের কাছে একেবারেই স্পষ্ট। আর এই প্রেক্ষাপটে গত কয়েক মাসে শিলিগুড়ি করিডোরের আশেপাশে ভারত ধাপে ধাপে নিজেদের সামরিক পরিকাঠামোকে শক্তিশালী করেছে, যেমন নতুন এয়ার স্ট্রিপ, আধুনিক লজিস্টিক হাব এবং দ্রুত সেনা মোতায়েনের ব্যবস্থা। আর তারপর থেকেই এই অঞ্চলে চীন কার্যত ভারতের সঙ্গে একটা নীরব স্ট্র্যাটেজিক কম্পিটিশনে নেমেছে। তবে ভারতের এই সামরিক উপস্থিতিকে সরাসরি চ্যালেঞ্জ করাটা চীনের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ফলে তারা ভিন্ন পথ বেছে নিয়েছে। সেই পথ হলো বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে নর্দার্ন বাংলাদেশে পরিকাঠামো বিস্তারের মাধ্যমে ভারতের উত্তর পূর্বের ওপরে পরোক্ষভাবে চাপ তৈরি করা। আর তাই বাংলাদেশে এখনকার ভারত বিরোধী বক্তব্য চীনের জন্য অত্যন্ত সুবিধাজনক। যখন ঢাকা থেকে বলা হয় যে শিলিগুড়ি করিডর ভারতের দুর্বল জায়গা, তখন বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের পরিকাঠামো নির্মাণ এর বিষয়টা কিন্তু আন্তর্জাতিক মহলের চোখে কম পড়ে। অর্থাৎ বাংলাদেশ গরম গরম কথা বলে সামনে থাকছে, আর চীন নীরবে বাংলাদেশ জুড়ে নিজেদের জমিকে তৈরি করে যাচ্ছে। আশা করি বাংলাদেশের চীন কিভাবে এগোচ্ছে সেই বিষয়টা বোঝা গেল। এখন এখানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলো পাকিস্তান। যদিও আজকের দিনে পাকিস্তান গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, মুদ্রাস্ফীতি এবং সামাজিক ক্ষোভ পাকিস্তানকে প্রায় অচল করে রেখেছে। তবুও বাংলাদেশে এই ধরনের বক্তব্য উঠলে তার পরোক্ষ লাভ সবচেয়ে বেশি হয় কিন্তু পাকিস্তানের, কারণ পাকিস্তানের কৌশলটা খুবই পুরনো। যদি বাংলাদেশ থেকে শিলিগুড়ি করিডর নিয়ে হুমকি শোনা যায়, তাহলে ভারত বাধ্য হয় ওই অঞ্চলে সামরিক উপস্থিতি সামান্য হলেও বাড়াতে। আর শিলিগুড়ি করিডরকে সুরক্ষিত করতে যে অতিরিক্ত সেনা, রসদ এবং নজরদারিকে মোতায়েন করতে হবে, সেই অতিরিক্ত সেনা কোথা থেকে আসবে? উত্তরটা খুবই সোজা। কিছুটা চাপ কমবে কাশ্মীর উপত্যকায়, কিছুটা চাপ কমবে পাকিস্তান সীমান্তবর্তী পশ্চিমা ফ্রন্টে। মানে পাকিস্তান কিছুটা হলেও সুবিধা পাবে। আর এই কারণে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান অর্থ, প্রচার এবং আদর্শগত সমর্থনের মাধ্যমে এই বক্তব্যগুলোকে উস্কে দিচ্ছে, যাতে ভারত পশ্চিম সীমান্তে কম মনোযোগ দিতে পারে। কিন্তু এখানেই পাকিস্তান সবচেয়ে বড় ভুলটা করছে। তারা এখনো বুঝতে পারছে না যে এই ধরনের খেলায় ঝুঁকিটা কিন্তু মারাত্মক। ভারতের সামরিক ডক্ট্রিন এখন আগের মতো দুর্বল নয়। তাই পাকিস্তান যদি কোনোভাবেই ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা বা ভূখণ্ডের ওপরে সরাসরি প্রভাব ফেলার চেষ্টা করে, তাহলে তার পরিণতিতে অপারেশন সিন্দুর 2.0 শুরু হয়ে যেতে পারে। কিন্তু সমস্যা হলো পাকিস্তান বরাবরের মতোই স্বল্প মেয়াদী লাভের দিকে তাকিয়ে গুটি চালছে। আর তাই পাকিস্তান অর্থ, প্রচার এবং আদর্শগত সমর্থনের মাধ্যমে এই ধরনের গরম গরম বক্তব্যগুলোকে উস্কে দিচ্ছে। আশা করি বোঝা গেল। এবার আসা যাক যুক্তরাষ্ট্রের ভূমিকায়। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অবস্থান অত্যন্ত পরিষ্কার। প্রথমত, তারা কখনোই চায়নি যে বাংলাদেশে ভারতের প্রাধান্য বা ডমিনেন্স দীর্ঘমেয়াদে টিকে থাকুক। যদিও বাস্তবতা হলো 2008 থেকে 2024 পর্যন্ত শেখ হাসিনা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ককে বজায় রেখেছিলেন। ভারতের সমর্থন এবং সহযোগিতার মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছিলেন এবং দুই দেশের মধ্যে পরিকাঠামো, বিদ্যুৎ এবং রেল প্রকল্পের দ্রুত উন্নয়নও ঘটেছিল। যুক্তরাষ্ট্র এই ঘনিষ্ঠ সম্পর্ককে কখনোই দীর্ঘমেয়াদীভাবে দেখতে চায়নি। আর এর একটা বড় কারণ ছিল, সেটা হলো সেন্ট মার্টিন দ্বীপ। যুক্তরাষ্ট্র চেয়েছিল বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতিকে মোকাবেলা করবার জন্য বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপে একটা ইউএসের সামরিক ঘাঁটি তৈরি করতে। কিন্তু শেখ হাসিনা যখন সেন্ট মার্টিন দ্বীপকে দিতে অস্বীকার করেন, তখন যুক্তরাষ্ট্র প্রথমে রেজিম চেঞ্জের চেষ্টা করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ইউনূসকে ক্ষমতায় বসায়। এই গল্পটা আমরা সবাই জানি। এরপর ইউনূসের আমলেও আমেরিকা যখন সেন্ট
মার্টিন দ্বীপটা নিতে পারল না, তখন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে কথা বলতে শুরু করলো এবং চীনকে মোকাবেলা করবার জন্য ভারতের উত্তর পূর্বের কোনো একটা এলাকায় বেস ক্যাম্প তৈরি করতে আগ্রহ প্রকাশ করলো। কিন্তু ভারত স্পষ্টভাবে আমেরিকার এই প্রস্তাবে না করে দেয়। ফলে ভারতের সীমান্তবর্তী এলাকায় বিশেষত মণিপুরে কৃত্রিম সংকট সৃষ্টি করে আমেরিকা। মণিপুরে আমেরিকার ষড়যন্ত্রে সিচুয়েশনটা এমন দাঁড়ায় যে মণিপুরে ভারত রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হয়েছিল। তাই বাংলাদেশে আমেরিকার অবস্থান এখন রীতিমতো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে ভারতের প্রভাব একেবারেই কমাতে চায়, আবার বাংলাদেশে চীনের প্রভাব কমানোর জন্য তারা ভারতেরই সাহায্য চায়। কারণ যদি চীন বাংলাদেশে নিজের আধিপত্যকে প্রতিষ্ঠা করে এবং বঙ্গোপসাগরে তার উপস্থিতিকে বাড়ায়, তাহলে দক্ষিণ এশিয়ায় আমেরিকার কৌশলগত প্রভাব অনেকটা কমে যাবে। কিন্তু যুক্তরাষ্ট্রের বড় সীমাবদ্ধতা হলো বর্তমান সময়ে তারা বাংলাদেশে সরাসরি প্রভাব বিস্তারের মতো সক্ষম অবস্থায় নেই। আজকের দিনে তাদের ফরেন পলিসি হলো মূলত ইনওয়ার্ড লুকিং, মানে ভেতরের দিকে তাকাও, অর্থাৎ দেশের বাইরে সরাসরি আগ্রাসন বা কৌশলগত হস্তক্ষেপের চেয়ে তারা আভ্যন্তরীণ অর্থনীতি ও নিরাপত্তায় মনোযোগ দিচ্ছে বেশি। ফলে তারা সরাসরি প্রভাব তৈরি করতে পারছে না দক্ষিণ এশিয়ায়। অর্থাৎ যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি বিভ্রান্তিকর অবস্থায় রয়েছে। তারা নিজে সরাসরি প্রভাব বিস্তারের জন্য প্রস্তুত নয়, আবার বাংলাদেশে ভারতের প্রভাব তৈরি হোক সেটাও তারা চায় না। আর এই ধরনের বিভ্রান্তিকর অবস্থান থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে চীন। কারণ বাংলাদেশের উত্তরাংশে ডুয়াল ইউজ পরিকাঠামো তৈরি করে চীন কিন্তু দীর্ঘমেয়াদে ভারতকে চাপে ফেলার জন্য নীরবে কাজ করে চলেছে। ফলে আজকের বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নীরব অবস্থান, চীনের পরিকাঠামোগত সম্প্রসারণ এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা একত্রে একটা অতি জটিল ভূরাজনৈতিক সমীকরণকে তৈরি করছে। আর তাই বর্তমান সময়ে ভারত, চীন, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র সবাই বাংলাদেশের রাজনৈতিক এবং কৌশলগত ঘটনাগুলোকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। এই প্রেক্ষাপটে আগামী 2 থেকে 3 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় হতে যাচ্ছে। প্রথমত, বাংলাদেশের দিক থেকে এই ধরনের গরম বক্তব্যগুলো হঠাৎ করে থেমে যাওয়ার কোনো বাস্তব সম্ভাবনা নেই, কারণ নির্বাচন একেবারে দরজায় কড়া নাড়ছে। আর নির্বাচনের সময় ভারত বিরোধিতা এখন সেখানে একটা পরীক্ষিত রাজনৈতিক হাতিয়ার। তাই গরম কথা বলে যদি ইউনূসের নতুন দল ক্ষমতায় আসে তাহলেও সেটা ভালো। আর যদি গরম কথায় সংযম হারিয়ে ভারত কিছু হস্তক্ষেপ করে বসে, তাহলে সেই অজুহাতে নির্বাচনকে বানচাল করে দিয়ে ইউনূস ক্ষমতায় থেকে গেলে সেটাও ইউনূসের জন্য ভালো। আশা করি বিষয়টা বোঝা গেল। যেদিকেই যাক না কেন ইউনূসের কিন্তু ভালোই হবে। আর দ্বিতীয়ত, পাকিস্তান তার স্বল্পমেয়াদী এবং ট্যাকটিক্যাল চিন্তাভাবনার কারণে এই বক্তব্যগুলোকে পরোক্ষভাবে উৎসাহ দিতেই থাকবে, কারণ তাদের হাতে এখন আর কার্যত অন্য কোনো কার্যকর অপশনই নেই। তৃতীয়ত, চীন এই পুরো পরিস্থিতিটাকে সর্বশক্তি দিয়ে কাজে লাগাতে চাইবে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের আশেপাশে ডুয়াল ইউজ পরিকাঠামো, লজিস্টিক করিডর, ডিজিটাল ও স্যাটেলাইট নজরদারির মাধ্যমে তারা ভারতের ওপরে কৌশলগত চাপ বাড়ানোর চেষ্টা করবে। এখানে চীনের খেলাটা ধীর, নীরব কিন্তু অত্যন্ত হিসেবি। আর চতুর্থত, যুক্তরাষ্ট্র এই পুরো প্রক্রিয়ায় মূলত একজন দর্শকের ভূমিকায় থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, বিবৃতি দেবে, কিন্তু নিজে থেকে কোনো স্পষ্ট দিক নির্দেশনা দেবে না। আর তাদের এই দ্বিধাগ্রস্ত অবস্থান থেকে সবচেয়ে বেশি লাভবান হবে চীন। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সেখানে গড়ে ওঠা ভারত বিরোধী মনোভাব এবং এর সঙ্গে যুক্ত পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্রের আলাদা স্বার্থ, এর সব কিছু মিলিয়ে একটা বড় ভূরাজনৈতিক খেলা চলছে বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশে আগুন জ্বালিয়ে যে যার মতো করে রুটি সেঁকতে বসেছে। আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে এই মুহূর্তে
ভারত কেন কিছু করছে না? দেখুন, একজন দায়িত্ববান শিক্ষক হিসেবে আমি আপনাদের গরম গরম কোনো কথা বলতে পারি না যে ভারত এই করবে, ভারত সেই করবে, ইত্যাদি ইত্যাদি। এরকম কোনো কথা আমার মুখে মানায়ও না। এই মুহূর্তে ভারত যদি কিছু হস্তক্ষেপ করতে যায় তাহলে বাংলাদেশের নির্বাচন বানচাল হয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। আর নির্বাচন বানচাল হওয়া মানে ক্ষমতায় থেকে যাবে সেই ইউনূসই, যেটা ভারতের কাছে মোটেও কাম্য নয়। তাই নির্বাচন হওয়া পর্যন্ত ভারত এখন নীরবে এই বিষয়টাকে পর্যবেক্ষণ করবে। তারপর নির্বাচনে কোন দল ক্ষমতায় আসে সেটা বুঝে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় ভারত কি সঠিক পথে এগোচ্ছে, নাকি নির্বাচন বানচাল করবার জন্য বাংলাদেশের পাতা ফাঁদে ভারত পা দিলেই ভালো করতো? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। দোস্ত, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম সুজিত দেবনাথ স্যার, ইনি একজন ভালো জিও পলিটিক্স বোঝেন এবং বিভিন্ন ভিডিও আমি এনার দেখেছি, দুর্দান্ত ভিডিও করেন। আর ইনি শান্তিপুর থেকেই, আমিও শান্তিপুর থেকেই, আমাদের অবস্থান একই জায়গা থেকেই। তো বন্ধুরা, ভিডিওতে উনি যেভাবে বিশ্লেষণ করেছেন সেখানে আমার আর রিয়াকশন দেওয়ার কোনো কিছুই নাই। তবে আমি এটাই বলতে পারি যে বাংলাদেশ যেভাবে ভারত বিরোধিতা শুরু করেছে তাতে বাংলাদেশের অধিকাংশর ক্ষতি হচ্ছে। যারা বিরোধিতা করছে তাদেরও ক্ষতি হচ্ছে। আর যে সমস্ত নেতারা বয়ানবাজি করছে, এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, মাহফুজ, এদের ভালো হচ্ছে, এদের ব্যাংকে টাকা ঢুকছে, এদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের। সাধারণ জনগণ সারভাইভ করবে এটা লং টাইম ধরে, কিন্তু ভারত বিরোধিতা করে বাংলাদেশের ইনোসেন্ট পাবলিকদের নাচানো খুবই সহজ। কিন্তু ভারতের র কি করছে? এতদিন, এই 17-18 মাস এদেরকে ছাড় দিয়ে কেন রেখেছে? আমার প্রশ্ন এখানে। ভারত সরকার কি করবে না করবে, সামরিক অ্যাটাক করবে কি করবে না, সেটা হচ্ছে পরের ব্যাপার। কিন্তু দেবনাথ বাবু, আপনি বলুন, রয়ের তো কর্তব্য রয়েছে। র করছে কি? এই যে বাংলাদেশে ন্যাংটা নাচ চালু করেছে যেভাবে, এটা তো বন্ধ করা উচিত, এটা তো বন্ধ হওয়া উচিত। কিন্তু বাংলাদেশে বর্তমান সময় যারাই রয়েছে তারা পাকিস্তানপন্থী, মুক্তিযুদ্ধ বিরোধী, জামায়াত, আলসাম, হেফাজত, এরাই বর্তমান সময় বাংলাদেশের ক্ষমতায় বসে রয়েছে এবং এরাই এখন বর্তমান সময় বাংলাদেশের পরাশক্তি হয়ে আছে। অতএব এরা তো এগুলো বন্ধ করবে না, কিন্তু আমাদের রয়ের কি কোনো দায়িত্ব নেই? অবশ্যই আছে। র অ্যালার্ট সবসময় থাকে, কিন্তু এত দিন ধরে, এই 17-18 মাস ধরে এদেরকে এতটা লিফট দেওয়া আমার মনে হয় একদমই উচিত হয়নি। তো বন্ধুরা, এখানে রিয়াকশন দেওয়ার আমার কোনো কিছুই নেই। বিস্তারিতভাবে সুজিত দেবনাথ বাবু তার বক্তব্যে তুলে ধরেছেন, এখানে আমার রিয়াকশন দেওয়ার কোনো কিছুই নেই। তবে আমি লাস্টে এতটুকুই বলতে পারি, ভারত সরকার তার স্টেপ সময় মতোই নেবেন, রাইট টাইমেই নেবেন, সঠিক টাইমেই নেবেন। বাংলাদেশ থেকে একটা ভুলের অপেক্ষায় আছে, সেটা আমরা সবাই জানি। তো বন্ধুরা, আজকের রিয়াকশন ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ,
বন্দে মাতরম।